জীব প্রযুক্তি শব্দটি দেখে তোমরা নিশ্চয়ই অনেক অবাক হয়েছ। অনেকে হয়তো ভাবছো আমরা স্মার্টফোন, টেলিভিশন এবং কম্পিউটারের মতো এত এত প্রযুক্তি দেখলাম, কিন্তু এই জীব প্রযুক্তি আবার কি জিনিস? তোমরা কি কখনো চারকোনা তরমুজ দেখেছো? আচ্ছা বলো তো, এই চারকোনা তরমুজগুলো কিভাবে এসেছে? অবাক হলেও সত্য যে আমাদের জীববিজ্ঞানের সবচেয়ে মজার বিষয় জীব প্রযুক্তির মাধ্যমেই গোল তরমুজের পাশাপাশি চারকোনা তরমুজও উৎপাদন করা হচ্ছে। জীববিজ্ঞানে এতদিন আমরা যা শিখেছি, জীব প্রযুক্তিতে এসে সেই সব কিছুকেই বাস্তবে প্রয়োগ করব। এই জন্য প্রযুক্তিকে ব্যবহার করে জীবকে পরিবর্তন করার এই জীব প্রযুক্তিকে বলা হয় জীববিজ্ঞানের ফলিত বা অ্যাপ্লাইড শাখা। আজকের পর্বে টিস্যু কালচার সম্পর্কে জানব। প্রথমেই আসা যাক জীব প্রযুক্তির একটি উল্লেখযোগ্য উদাহরণ টিস্যু কালচারে। এবার তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই তোমার হাতের কাছে ন্যাপকিন টিস্যু নিয়ে ভাবা শুরু করেছো। কিন্তু জীববিজ্ঞানের ভাষায় টিস্যু কালচার বিষয়টি ঠিক অন্যরকম। এখানে আমরা টিস্যু বলতে আমাদের কোষের সমষ্টিকে বুঝি। তাহলে এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, যেহেতু কোষের সমষ্টি নিয়েই টিস্যু তৈরি হয়, তাহলে একটি জীবের পুরো শরীরটিকেই টিস্যু বলা যাবে কিনা? না, আসলে জীবদেহে টিস্যু বলতে যেমন আমরা কোষের সমষ্টি বুঝি, তেমনি অনেকগুলো টিস্যু নিয়েই আমাদের দেহের প্রতিটি অঙ্গ তৈরি হয়। জীববিজ্ঞানে টিস্যু বলতে আমরা অনেকগুলো কোষের সমন্বয়ে তৈরি হওয়া আমাদের অঙ্গের এক একটি অংশকেই বুঝি। এখন চলে আসা যাক উদ্ভিদ কোষে। আমরা সকলেই জানি উদ্ভিদের ও জীবন আছে। আমরা যেমন ছোট থেকে বড় হই, ঠিক তেমনি উদ্ভিদও ছোট থেকে বড় হয়। যেহেতু উদ্ভিদের জীবন আছে, তাহলে উদ্ভিদেরও কোষ আছে এবং যার কারণে উদ্ভিদেরও টিস্যু রয়েছে। কিন্তু উদ্ভিদের এই কোষ বা টিস্যুগুলো প্রাণীদের থেকে একটু আলাদা, যার মূল কারণ হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশের বেশ কিছু কোষ বা টিস্যুর টোটিপোটেন্সি পাওয়ার রয়েছে। শুরুতে শুনে সবাই হয়তো একটু অবাক হয়েছ, এ আবার কেমন পাওয়ার? সত্যি বলতে উদ্ভিদেরও বেশ কিছু কোষের এক ধরনের ক্ষমতা রয়েছে। ক্ষমতাটি হচ্ছে উদ্ভিদের বেশ কিছু কোষকে যদি উদ্ভিদ দেহ থেকে কেটে ফেলে দেয়া হয়, তাহলে সেই কেটে ফেলা অংশ হতে একটি পুরোপুরি উদ্ভিদ তৈরি হয়ে যাওয়া সম্ভব।
উদ্ভিদের কিছু কিছু কোষের এই ক্ষমতার জন্য এই কোষগুলোকে আলাদাভাবে স্টেম সেল বা টোটিপোটেন্ট সেল বলা হয়। উদ্ভিদের কোষ বা টিস্যুগুলোকে কেটে দিলে নিজে নিজে পুরোপুরি আরেকটি উদ্ভিদে পরিণত হতে পারে না। এর মূল কারণ হচ্ছে যে কোনো জীব কোষেরই বিভাজন বা বেঁচে থাকার জন্য খাবার বা শক্তির প্রয়োজন। টিস্যু কালচার করে আমরা এই জিনিসটি করে থাকি, যেখানে একটি উদ্ভিদের স্টেম সেল গুলোকে আলাদা করে খাবার দিয়ে বাঁচিয়ে রেখে পুরোপুরি আলাদা একটা উদ্ভিদে পরিণত করি। এতক্ষণ আমরা জানলাম উদ্ভিদের টিস্যু কালচার কি, আর এখন আমরা জানবো এটি কিভাবে করা হয়। সবার শুরুতেই সবচেয়ে ভালো মানের রোগমুক্ত উদ্ভিদকেই নির্বাচন করে নেওয়া হয়, যেখান থেকে টিস্যু কেটে আনা হয়। একে মাতৃ উদ্ভিদ বলা হয়। টিস্যু কালচারের উদ্দেশ্যে কেটে আনা টিস্যুকে এক্সপ্ল্যান্ট বলা হয়। এখন এক্সপ্ল্যান্টকে নিউট্রিয়েন্ট মিডিয়াম বা আবাদ মাধ্যমে রেখে তার মধ্যে প্রয়োজনীয় উপাদান দিয়ে দেয়া হয়। পরবর্তীতে এই আবাদ মাধ্যমকে তুলো দিয়ে বেঁধে জীবাণুমুক্ত করার জন্য একটি যন্ত্রে দিয়ে দেয়া হয়, যাকে অটোক্লেভ বলে। অটোক্লেভ যন্ত্রটিতে জীবাণুমুক্ত করার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা 121 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 15 পাউন্ড। সব শেষে জীবাণুমুক্ত করার পর এক্সপ্ল্যান্ট সহ এই আবাদ মাধ্যমকে একটি নির্দিষ্ট তাপমাত্রা ও আলোর নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়। এর ফলে আলো, বাতাস এবং আবাদ মাধ্যম থেকে খাবার পেয়ে কিছুদিনের মধ্যে টিস্যুগুলো বারবার বিভাজিত হয়ে ক্যালাসে পরিণত হয়। ক্যালাসগুলো দেখতে অনেকটা মন্ডের মতো। পরবর্তীতে অণুচারা তৈরির জন্য ক্যালাস থেকে কিছু কোষ আলাদা করে একটি টেস্ট টিউবে নেওয়া হয়। এই ক্যালাসগুলোই পরবর্তীতে অণুচারাতে রূপান্তরিত হয়ে সব শেষে পুরোপুরি একটি উদ্ভিদে পরিণত হয়। কিন্তু পুরোপুরি একটি উদ্ভিদে পরিণত হওয়ার জন্য ক্যালাস থেকে অণুচারা তৈরি হবার পর এগুলোকে আবাদ মাধ্যম থেকে বের করে ল্যাবরেটরিতে মাটি ভরা ছোট ছোট পাত্রে স্থানান্তর করা হয়। পূর্ণাঙ্গ চারাগুলো সজীব হয়ে উঠলে সেগুলোকে সর্বশেষে প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগানো হয়। চলো এখন টিস্যু কালচারের ব্যবহার জেনে নিই। মূলত উন্নত জাতের উদ্ভিদ তৈরি করার জন্যেই টিস্যু কালচার করা হয়। এর কারণ হচ্ছে টিস্যু কালচার করে আমরা যে উদ্ভিদগুলো পেয়ে থাকি সেগুলো হুবহু দেখতে মাতৃ উদ্ভিদের মতো হয়। ঠিক তেমনি
টিস্যু কালচারের আরেকটা ব্যবহার হচ্ছে বীজহীন উদ্ভিদ থেকে উদ্ভিদ তৈরি করা। আবার অনেক সময় সংকর উদ্ভিদও টিস্যু কালচারের মাধ্যমে করা সম্ভব। এমনকি অদ্ভুত হলেও উড়োজাহাজ বা রকেটেও টিস্যু কালচারের ভূমিকা রয়েছে। তিমি মাছের তেল দিয়ে উড়োজাহাজ বা রকেটের ভারী ইঞ্জিন চালানো হয়। বাংলাদেশেও অনেক আগে থেকেই এই টিস্যু কালচার ব্যবহার শুরু হয়েছে এবং অনেক উন্নত মানের উদ্ভিদের জাত তৈরি করা সম্ভব হয়েছে। এই অধ্যায়ে আমরা টিস্যু কালচার কি, টিস্যু কালচার কিভাবে করা হয় এবং এর ব্যবহার শিখলাম। আগামী পর্বে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট গত পর্বে আমরা জীব প্রযুক্তি, টিস্যু কালচার এবং এর ব্যবহার সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট ডিএনএ এর প্রস্তুতি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার সম্পর্কে জানব। তোমরা কি ভেবে দেখেছো, আমাদের যদি সুপার স্ট্রেংথ থাকতো, আমরা যদি যে কোনো রোগের বিরুদ্ধে ফাইট করতে পারতাম, আমাদের যদি ইন্টেলিজেন্স অনেক বেড়ে যেত, তবে আমাদের লাইফটা কেমন হতো? এমনটা কি আদৌ সম্ভব? এর উত্তর ভবিষ্যৎ আমাদেরকে বলে দিবে। তবে বর্তমানে জীব বিজ্ঞানের এমন একটি শাখা আছে যা আমাদেরকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে, আর এই শাখাটির নাম হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যা আমাদেরকে অসীম সম্ভাবনার ক্ষেত্র খুলে দিয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানার আগে চলো জিন সম্পর্কে জেনে আসি। জিন হচ্ছে ক্রোমোসোমের লোকাসে অবস্থিত ডিএনএ অণুর সুনির্দিষ্ট অংশ, যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত বহন করে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। আর রাসায়নিকভাবে জিন বলতে আমরা ডিএনএ বা আরএনএ এর অংশকে বুঝি, যা প্রোটিন তৈরিতে অংশ নেয়। প্রোটিন পরবর্তীতে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। এইভাবে ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন, আর প্রোটিন পরবর্তীতে বৈশিষ্ট্যের বিকাশ ঘটানোকে বলে সেন্ট্রাল ডগমা। এই জিনকে যে প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন ঘটিয়ে কাঙ্ক্ষিত ফলাফল আনার চেষ্টা করা হয় তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। আর এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটি ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ কেটে আলাদা করে অন্য একটি ডিএনএ অণুতে প্রতিস্থাপন করার পরে যে নতুন ডিএনএ অণুর সৃষ্টি হয় তাকে বলে রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে আমরা বলতে পারি যে প্রযুক্তির মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয় তাকে বলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এখন আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতির ধাপগুলো সম্পর্কে জানব। দাতা ডিএনএ অণু নির্বাচন করতে হবে, সেখান থেকে কাঙ্ক্ষিত জিনকে আলাদা করতে হবে। তারপর বাহক ব্যাকটেরিয়া নির্বাচন করে সেখান থেকে প্লাজমিড ডিএনএ কে আলাদা করে নিতে হবে। প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়া কোষের ক্রোমোসোমের বাইরে আরেকটি স্বতন্ত্র বৃত্তাকার ডিএনএ অণু, যেটি নিজে নিজে বিভাজিত হতে সক্ষম। এই কাঙ্ক্ষিত জিন এবং বাহক প্লাজমিড ডিএনএ কে একটি বিশেষ ধরনের এনজাইম দিয়ে কাটা হয়। এই এনজাইমটিকে বলে রেস্ট্রিকশন এনজাইম। এখন এই কর্তনকৃত কাঙ্ক্ষিত জিনকে প্লাজমিড ডিএনএ এর মাঝে ডিএনএ লাইগেজ এনজাইম দিয়ে যুক্ত করে দেওয়া হয়। লাইগেজ এনজাইম এখানে আঠার মতো কাজ করে। দাতা ডিএনএ এবং প্লাজমিড ডিএনএ যুক্ত হয়ে তৈরি হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড। এরপর পোষক ব্যাকটেরিয়া নির্বাচন করে রিকম্বিনেন্ট প্লাজমিডকে পোষক ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করানো হয়। রিকম্বিনেন্ট প্লাজমিডকে পোষক কোষে প্রবেশ করানোকে বলে ট্রান্সফরমেশন। তারপর নির্দিষ্ট জিন বহনকারী রিকম্বিনেন্ট প্লাজমিড ধারণ করা ব্যাকটেরিয়াকে শনাক্ত করে আলাদা করে নিতে হয়। এরপর এদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি ঘটানো হয়। এই জিনকে ব্যবহার করার জন্য প্লাজমিডগুলোকে আলাদা করে নেওয়া হয়। এখন চলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারগুলো জেনে নিই। এই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন রোগ প্রতিরোধী নতুন ও উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টি করা সম্ভব হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত জিন প্রতিস্থাপন করে বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী শস্যের জাত উদ্ভাবন করা হয়েছে। উদাহরণস্বরূপ ব্যাসিলাস থুরিনজিয়ানেসিস নামক ব্যাকটেরিয়ার জিন শস্যে প্রবেশ করানোর কারণে জেনেটিকভাবে পরবর্তীতে শস্য যেমন পিটি কর্ন, পিটি কটন, পিটি রাইস উদ্ভাবন করা হয়েছে, যা
লেপিডপটেরা ও কলিওপটেরা বর্গের ক্ষতিকর কীট পতঙ্গ প্রতিরোধী। এই প্রযুক্তির সাহায্যে ভাইরাস প্রতিরোধী ফসলের জাত তৈরি করা যায়। ভাইরাল কোড প্রোটিনে জিন স্থানান্তরের মাধ্যমে টমেটো মোজাইক ভাইরাস, টোব্যাকো মোজাইক ভাইরাস প্রতিরোধী টমেটো ও তামাক তৈরি করা হয়েছে। উন্নত জাতে শস্য তৈরিতে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ ধানের জাত সৃষ্টি, যাকে আমরা বলি গোল্ডেন রাইস। এই ধানের চাল দেখতে সোনালী বর্ণের হয়। গোল্ডেন রাইস হলো বিটা ক্যারোটিন সমৃদ্ধ অনন্য এক ধরনের ধান। বিটা ক্যারোটিন প্রয়োজন অনুযায়ী ভিটামিন এ তে রূপান্তরিত হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ভুট্টা থেকে এই বিটা ক্যারোটিন সমৃদ্ধ জিন স্থানান্তর করে এই ধান উদ্ভাবন করা হয়েছে। আমরা সবাই কম বেশি ইনসুলিন নামক ঔষধটির সাথে পরিচিত, কিন্তু তোমরা কি জানো আগের দিনে এই ঔষধটি কিভাবে কোথা থেকে তৈরি করা হতো? চলো তাহলে জেনে নেই কিভাবে ইনসুলিন তৈরি করা হয়। অদ্ভুত হলেও সত্য যে এটি তৈরি করা হতো শূকর ও গবাদি পশুর অগ্নাশয় থেকে, এবং এর পরিমাণ ছিল খুবই কম। প্রতিটি গবাদি বা শূকর থেকে যে পরিমাণ পাওয়া যেত তা একজন রোগী মাত্র একবার ব্যবহার করতে পারত, এবং যা ছিল খুবই ব্যয়বহুল। ব্যাকটেরিয়ায় মানুষের ইনসুলিন তৈরির জিনটি প্রবেশ করে নিয়ন্ত্রিত পদ্ধতিতে ইনসুলিন উৎপাদন করা হয়। ইনসুলিনই প্রথম ঔষধ যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উৎপাদন করা হয়েছে। ইনসুলিনের কল্যাণে ডায়াবেটিসের রোগীরা আজ সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে পারে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে শুধু উন্নত ধরনের শস্য, প্রাণী সৃষ্টিতে এবং চিকিৎসায় ব্যবহার করা হয় তা নয়, পরিবেশ দূষণ রোধেও এই প্রযুক্তির গুরুত্ব অনেক। সাধারণত পেট্রোলিয়াম ও কয়লা জাতীয় হাইড্রোকার্বন বিশিষ্ট ক্ষতিকর অশোষণযোগ্য জৈব যৌগের দ্বারাই পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। আর এই ক্ষতিকর হাইড্রোকার্বন জাতীয় পদার্থগুলোকে ভাঙার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নতুন এক ধরনের সুপার ব্যাকটেরিয়া তৈরি করা সম্ভব হয়েছে, যাকে আমরা বলি সুপার বাগ ব্যাকটেরিয়া। এটি হাইড্রোকার্বন জাতীয় পদার্থকে ভেঙে সরল শোষণযোগ্য পদার্থে পরিণত করে। আজকের পর্বে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট ডিএনএ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার সম্পর্কে জানলাম।